WBPSC মিসলিনিয়াসে পুরো পরীক্ষা হয়ে গেছে। আজকে আমরা ম্যাথের সলিউশনটাকে পুরো তোমাদের কাছে দেখাবো এবং কোন কোশ্চেনগুলো কনফিউজিং, অর্থাৎ কোন কোশ্চেনগুলোতে প্রবলেম হতে পারে, কোন কোশ্চেনগুলোতে পিএসসি কি অ্যান্সার কি দিচ্ছে তাদের উপরে আমাদেরকে ওয়েট করে থাকতে হবে। মানে একটু হয়তো এ বি দুটোই অ্যান্সার আসছে, বা ধরো কোনোটাই অপশান আসছে না, এরকম আসতে পারে। তো সেটা আমাদেরকে দেখতে হবে। তো সেটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটের জন্য। তো আমরা একটা একটা করে পুরো অঙ্কগুলোকে দেখব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ। বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমাদের প্রথম অঙ্ক বলছে অমল ও বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। তারপরে কি বলছে, 500 টাকা 9 মাসের জন্য অমল আর বিমল 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে ব্যবসা করে, মোট 69 লাভ হয় এবং বিমল পায় 46। তাহলে দেখো এখানে আগে একটা করে নিই, বিমল যদি 46 পায় তার মানে অমল পাচ্ছে কত, 23, অর্থাৎ এদের রেশিও হচ্ছে 2:1। এই রেশিওতে কিন্তু ভাগ হচ্ছে তোমাদের লাভ্যাংশটা। এবারে দেখো অমল বলে দিয়েছে কত টাকা, 500 টাকা, কত মাস, 9 মাস। বিমল আমি জানি না কত টাকা, কিন্তু টাইম পিরিয়ডটা বলে দিয়েছে 6 মাস। আর অমল আর বিমলের রেশিও ভাগ হচ্ছে কততে, 1:2তে। তাহলে আমাকে বলো, যদি আমরা কাটাকুটি করেই 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 তিরিককে 9, 2 দিয়ে কাটলে এটা হয়ে যায় 250, অর্থাৎ 250 × 3 750 যদি এটা আসে, অর্থাৎ 1 সমান যদি আমাদের 750 আসে, তাহলে 2 সমান হয়ে যাবে কত, 1500। অর্থাৎ আমাদের বিমলের ক্যাপিটাল হয়ে যাবে অপশান বি, 1500 টাকা। এটাতে কোনো প্রবলেম নেই, সবার ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলো? এই অঙ্কটা খুব ট্রিকি অঙ্ক এবং এই অঙ্কটা কিন্তু একটু নতুন ধরনের। 1 থেকে 7-এর 11, তাহলে 7-এর 11 ভগ্নাংশের প্রথম ভগ্নাংশ হচ্ছে 7/11, তারপরেরটা হচ্ছে 14/11, তারপরেরটা হচ্ছে 21/11 অ্যান্ড সো অন, এরকম করে যাও। তাহলে দেখো 21 নামটা খালি, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70, সবগুলোতে 11 দিয়ে দাও। আমাকে নিয়ে আসতে হবে 7 অবধি। দেখো এখনও 7 আসেনি, তারপরে 77/11 করলাম, তার মানে 7 চলে এলো। আর এটা তো 1-এর থেকে ছোট, তার মানে বলেছে 1 থেকে 7-এর মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে 1-এর থেকে ছোট, এটা কিন্তু 1-এর থেকে ছোট, আর এটা কিন্তু 7-এর থেকে বড়। তাহলে এই দুটো আমি নিতে পারবো না। তাহলে মাঝে কটা রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, অপশন গ, অর্থাৎ অ্যান্সার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। অ্যান্সার সি, খুব সুন্দর অঙ্ক, অ্যান্সার হয়ে যাবে সি। কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9, আর অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9, তাহলে সংখ্যাটি কত? এই অঙ্কগুলো সবথেকে ভালো অপশন টেস্ট করে, অর্থাৎ 7 আর 2 যোগ করলে 9 হয়, আর 2 আর 7 যোগ করলেও 9 হয়। আমি যদি উল্টে দিই, কিন্তু ডিফারেন্সটা এখানে কিন্তু আমাদের এখানে মানে ডিফারেন্সটা কিন্তু এখানে দেখো 9 হচ্ছে না, কিন্তু 54টার কিন্তু আমরা উল্টে যদি দিই, তাহলে এটা হচ্ছে 54, এটা হচ্ছে 45, এটার ডিফারেন্স কিন্তু 9 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটার কিন্তু যোগফল 9 হচ্ছে, অঙ্কগুলোর যোগফলও দেখো 9 হচ্ছে। আর যদি আমরা স্থান পরিবর্তন করে দিই, তাহলে ডিফারেন্সও কিন্তু 9 হচ্ছে। অপশন টেস্ট করে বলে দেওয়া যায়, এটার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। মিতা এবং অরুণ যথাক্রমে 700 টাকা ও 900 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 4 মাস পর মিতা আরও 500 টাকা যোগ করলো। অরুণ একই সময় 300 টাকা তুলে নিল। বছরের শেষে 1720 টাকা লাভ হলে মিতা ও অরুণের লাভ কত হলো? দেখো, যদি আমি এখানে দেখি, একটা হচ্ছে মিতা আর আরেকটা হচ্ছে অরুণ, তাহলে মিতা 700 টাকা ইনভেস্ট করছে প্রথমে 4 মাস। মিতা 4 মাস ইনভেস্ট করছে, তারপরে ও আরও 500 টাকা বাড়াচ্ছে, অর্থাৎ 1200 টাকা হয়ে যাচ্ছে, এবং সেটা হচ্ছে বাকি 8 মাস। আর অরুণের কাছে হচ্ছে 900 টাকা 4 মাস, এবং
তারপরে ও কি করছে 300 টাকা তুলে নিচ্ছে, তাই তো 300 টাকাও তুলে নিচ্ছে, তার মানে ওর হয়ে যাচ্ছে 600 টাকা 8 মাস। এই দুটোর আমাকে রেশিও করতে হবে। তোমরা শূন্যগুলোকে সব কেটে দাও। তাহলে দেখো 4 7 28, এটা হয়ে গেল 28, আর এটা হয়ে গেল 8 12 96, আর এটা হয়ে গেল 4 9 36, আর এটা হয়ে গেল 6 8 48। দুটো রেশিও করো, 8 6 14, 4 হাতে থাকে 1, 9 2 11, আর 1 12, 124, আর এটা 8 6 14, 4 4 3 7 আর 1 8 84। তাহলে 124:84 হচ্ছে এদের রেশিও। যদি আমরা ছোট করে দিই 4 দিয়ে কেটে, 31:21, 31:21 রেশিওতে ভাগ হবে। এবারে 1720 টাকা যদি হয়, তাহলে 1720 টাকাকে যদি আমরা ভাগ করতে যাই, তাহলে একজন পাবে 31/3 আর 2 5 52, আর আরেকজন পাবে কত 1720 ইন্টু 21/52। দেখো এখানে কোনো সংখ্যায় কিন্তু 52কে প্রপারলি কাটা যায় না, মানে পূর্ণ সংখ্যায় কিন্তু এখানে উত্তর আসতে পারে না। যদি তোমরা কাটাকুটি করো দেখেই বোঝা যাচ্ছে এটাকে 52 দিয়ে কোনো রকমই কাটা যাবে না। তাই জন্য অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, উপরের কোনোটিই নয়। অনেকে বারবার কি করবে, ক্যালকুলেশন করবে পরীক্ষার হলে যে আমি কোথাও ভুল করছি না তো, এবং টাইম ওয়েস্ট করে ফেলবে। উপরের কোনোটি নয় হয়ে গেল রাইট অ্যান্সার। এবং পিএসসি কিন্তু এই টাইপের অপশন খুব বেশি করে দিয়েছে। অর্থাৎ তুমি তোমার অঙ্ক নিয়ে স্যাঙ্গুইন কিনা, তুমি তোমার অঙ্ক নিয়ে 100% কনফিডেন্ট কিনা সেটা দেখার জন্য। ক্লার্কশিপের পরীক্ষাতেও কিন্তু তোমরা এই অপশন অনেক দেখতে পাবে, পরীক্ষায় কিন্তু আসবেই। চলো আমরা নেক্সট অঙ্কে চলে আসি। বলছে 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? কিচ্ছু না, আমরা প্রত্যেকে ফর্মুলা জানি, n ইন্টু n প্লাস 1/2। তাহলে n এর মান হয়ে গেল 100, n প্লাস 1 এর মান হয়ে গেল 101/2। যদি আমরা কেটে দিই, 2কে এটা দিয়ে কেটে দিলে 50 হয়। এটা তো সবাই জানো, 50 50, 50 50। খুব কমন প্রশ্ন, প্রচুর বার বিভিন্ন রকমের পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা হুবহু এসছে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের এসএসসি, পিএসসি, রেল, পুলিশ এই জাতীয় পরীক্ষাগুলোকে যারা প্র্যাকটিস করে যাচ্ছ তারা কিন্তু অ্যান্সার করতে পারবে। 171 একটি কি সংখ্যা? দেখো আমরা জোড় সংখ্যা বলতে পারি না, অমূলত্ব নয়। মৌলিক আর যৌগিকের মধ্যে দেখো 7 আর 1 8 আর 1 9, যোগ করলে 9 হচ্ছে, 3 দিয়ে ভাগ দেওয়া যায়, তার মানে এটা হয়ে গেল যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যাও হবে না। অনেকে ভাববে হয়তো 171 মৌলিক সংখ্যা, ডিজিটগুলোকে যোগ করলেই দেখতে পাবে 7 আর 1 8 আর 1 9, অর্থাৎ 3 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়, অর্থাৎ এটা হয়ে যাবে একটা যৌগিক সংখ্যা। কোশ্চেন নাম্বার 6, অ্যান্সার ডি। সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো এই অঙ্কটাতে বেসিক্যালি এই পয়েন্টগুলো কথার অর্থ হচ্ছে, কিন্তু এটা অ্যাজামশন করা হচ্ছে এটা গুণ হবে, ঠিক আছে, এটা মনে হচ্ছে এটা গুণ হবে। তাহলে দেখো কোনো সংখ্যাকে 24 যখন আছে, তার মানে আমি 2 দিয়ে ভাগ করছি, ভাগশেষ আমার 12 আসছে, ঠিক আছে। 2 দিয়ে যখন আমি ভাগ করছি, 2 12 24, আমার ভাগশেষ 0 আসছে। এই অঙ্কটার অপশন কিন্তু সি হতে পারে, কারণ আমি যদি এরকম তো লিখতে পারি না 2 11 22 প্লাস 2 24, তাহলে তো আমার 2 12 24 ডাইরেক্ট হবে। এখানে আমি যখন কোনো সংখ্যাকে ভাগ করব, ভাগশেষ যেটা বেরোবে সেটা কখনোই ভাজকের থেকে বড় হতে তো পারে না, বা সমান সমানও হতে পারে না। এখানে দেখো 2 দিয়ে ভাগ করছি, ভাগশেষ বড়, 2 দিয়ে ভাগ করছি, ভাগশেষ সেম, 2 দিয়ে ভাগ করছি, ভাগশেষ বড়, তাহলে অপশন হয়ে যাবে সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ দেখো যদি এটা হয় ভাজক, আর এটা যদি ভাজ্য হয়, আর এটা যদি ভাগফল হয়, এটা যদি ভাগফল হয় আর এটা যদি ভাগশেষ হয়, আমরা তো নিয়ম জানি যে ভাগশেষ যেটা সেটা কখনোই ভাজকের থেকে বড় বা ইকুয়াল হতে পারবে না, তাহলে ছোট হতে হবে। সেই জন্য অপশন সি হয়ে গেল আমাদের এই কোশ্চেনটা রাইট অ্যান্সার। খুব সুন্দর ট্রিকি অঙ্ক ছিল। 12টি কমলা লেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে এখানে 4টে অপশন দেওয়া আছে। দেখো এই অঙ্কটা কিন্তু কনফিউজিং হচ্ছে, কি জন্য? দেখো এখানে প্রথম অপশনটা যদি আমি অপশন এটা একটু চেক করি, দুটো ঝুড়ি, এখানে আমি ঝুড়ির সংখ্যা লিখছি, আর এখানে আমি লিখছি কত, আমের সংখ্যা না লেবুর সংখ্যা, এখানে আমি লিখছি লেবুর সংখ্যা, ঠিক আছে। আমি প্রথমে লিখছি ঝুড়ি, আর তারপরে আমি লিখছি কিসের সংখ্যা, না লেবুর সংখ্যা। তাহলে আমাকে তোমরা বলো, ঝুড়ির সংখ্যা প্রথমে 2 আর 3টি করে হলে মানে 6, তারপরে 3টি ঝুড়ি 2টি করে যদি হয় 3 দুগুণে 6, অর্থাৎ টোটাল লেবু হয়ে গেল 12 আর ঝুড়ি হয়ে গেল 5। তাহলে অপশান এ হচ্ছে মিলছে। অপশান বিতে যদি আমরা চলে আসি,
তিনটি ঝুড়ি বলেছে, তাহলে তিনটি ঝুড়ি আর দুটি করে ছটা হলো, তারপরে দুটি ঝুড়ি একটা করে মানে দুটো হলো, তারপরে আবার একটি ঝুড়ি চারটে করে, চার মানে চার হলো, তাহলে এখানেও 12 আসছে, কিন্তু এখানে ঝুড়ির সংখ্যা হয়ে গেল 6, তার মানে এটা হতে পারে না। অপশন সিতে যদি চলে আসি, অপশন সিতে দেখো চারটি ঝুড়ি দুটো করে মানে 8টা, তারপরে একটি ঝুড়ি যেটাতে চারটে, তার মানে চারটে, 8 আর 4 12, আর এখানে 4 আর 1 5, এখানেও মিলে যাচ্ছে 5টি ঝুড়ি আর 12টি, তার মানে এটাও হতে পারে। আর উপরের কোনোটি নয় তো এটা হবেই না, তার মানে অপশন এ और অপশন সি এর মধ্যে কিন্তু কনফিউজড। পিএসসি কি অ্যান্সার দেয় সেটার উপরে আমাদের ওয়েট করে থাকতে হবে। উপরের কোনোটিই নয় এটা তো হতেই পারে না, এ আর সি এর মধ্যে তো একটা না একটা হবেই। ঠিক আছে, ঘড়িতে 9টা 15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? এই কোশ্চেনটাও কিন্তু ভুল আছে মনে করা হচ্ছে, এই কোশ্চেনটাও কিন্তু মনে হচ্ছে যে আমাদের ভুল আছে। কেন বলছি আমি তোমাদেরকে, দেখো যখন একটা ঘড়ি আমরা ড্র করব, এটা যদি 12 হয়, এটা যদি 6 হয়, এটা যদি 3 হয়, এটা যদি 9 হয়, ঠিক আছে, যদি আমাদেরকে বলেছে 9টা 15, তাহলে 15 মানে বড় কাঁটাটা থাকবে যদি এখানে, তাহলে ছোট কাঁটাটা কিন্তু পুরোপুরি 9-এর প্যারালালি থাকতে পারে না। যদি 9-এর দাগটা এখানে হয়, এটা একটু ঘুরে যাবে, ঠিক আছে, একটুখানি ঘুরে যাবে, এমনি হবে ছোট কাঁটাটা। তার মানে যদি আমরা জানি কি প্যারালাল থাকলে তখন হয় 180 ডিগ্রি, কিন্তু এটা তো প্যারালাল নয়, এটা তো একটু উঠে আছে, তাহলে এটা 180 ডিগ্রি কিন্তু হতে পারে না। অনেকে 180 ডিগ্রি ভেবে অপশন ডি দাগিয়ে এসছো, কিন্তু পিএসসি কি অ্যান্সার দেয় সেটার উপরে আমাদের নির্ভর করে থাকতে হবে। যদি কোনো অ্যান্সার ভুল থাকে তাহলে হয়তো কোশ্চেনের নাম্বার অফ অ্যাটেম্প দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে ধরো 100তে পরীক্ষা, ধরা গেল 5টা কোশ্চেন ওর ভুলই হয়ে গেছে, তার মানে সবাইকার মার্কস বার করে দিল 95-এর মধ্যে, সবাইকার মার্কস বার করে দিল 95-এর মধ্যে। যদি ধরো এরকম হয় হয়তো সবাইকে এগুলোর জন্য রাইট অ্যান্সার দিয়ে দিল, তাহলে প্রত্যেকে এটার জন্য রাইট অ্যান্সার করে নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, যে কোনো দুটো জিনিসের মধ্যে একটা হবে, আইদার কোশ্চেনের অ্যান্সার কি অনুযায়ী রেজাল্ট কমের মধ্যে বার করবে, অথবা নাম্বার প্রত্যেককে দিয়ে দেবে। কিন্তু এই কোশ্চেনটার উত্তর 180 ডিগ্রি হতে পারে না, কারণ 15 মানে এই 9-এর কাঁটাটা একটু ঘুরবে, ওপর দিকে উঠে যাবে। একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে তার প্রকৃত মূল্য কত? দেখো এই অঙ্কগুলো রেশিও কনসেপ্টে খুব ভালো করে করা যায়, একদম বেসিক নিয়ম বলছি, এই নিয়ম মাথায় রাখলে কখনো ভুলবে না। কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেল প্রাইস। যদি বিক্রেতা ক্রেতাকে 20% ছাড় দেয়, তার মানে যদি মার্ক প্রাইস হয় 100, তার মানে সেল প্রাইস কত হবে? 80। যদি তুমি ছোট করে দাও 5 আর 4ও লিখতে পারো, আমরা পুষে দিয়ে 5 আর 4ই লিখে দিলাম, তাহলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 5, রেশিও হয়ে গেল 4:5 প্রথম কেসে। দ্বিতীয় কেসে তারপরে 15% লাভও করছে, তার মানে যদি এটা 100 হয় কস্ট প্রাইস, তাহলে সেল প্রাইস অর্থাৎ 115। যদি আমি 25 দিয়ে না 25 দিয়ে যাবে না, 5 দিয়ে কাটি, তাহলে 20 আর 23, তাহলে আমি এটাকে ছোট করে 20 আর 23 লিখে দিলাম। এখানে আমি লিখে দিলাম 20, এখানে আমি লিখে দিলাম 23, তাহলে রেশিও ক্লাব করার ক্ষেত্রে এখানেও 4 চলে আসবে, এখানেও 23 চলে আসবে, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 80। এটা কত হয়ে যাচ্ছে? 23 4-এ 92, এটা কত হয়ে যাচ্ছে? 115। আর এখানে বলা আছে ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য মানে মার্ক প্রাইস 550 টাকা। 115 সমান যদি 550 হয়, তাহলে প্রকৃত মূল্য কত, কস্ট প্রাইস কত জানতে চেয়েছে। তাহলে আমাকে বলো, এখানে 115-র মূল্য দেওয়া আছে 550, জানতে চেয়েছে 80-র মূল্য কত। 550/115 ইন্টু 80 ক্যালকুলেট করা যাবে না। 550 ইন্টু 80/115 যদি আমরা করি, ক্যালকুলেট করা যাবে না। 382 পয়েন্ট সামথিং আসছে, 382 পয়েন্ট সামথিং আসছে, তাই জন্য অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 382.6 সামথিং আসছে, অপশন ডি হয়ে যাবে এই জন্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি এই অঙ্কটাতে নিয়ারেস্ট ভ্যালু বলতো তাহলে অপশন সি হতো। 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343 হলে প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত? দেখো a/b
ইকুয়ালস টু বি ইজ টু সি, আমরা তো জানি সমানুপাতি। আর এটা বলেছে 343 তিনটি, তার মানে কিউব রুট করে দিলে 7 হয়, এটুকু মাথায় রাখো। তার মানে আমি এখান থেকে করতে পারি এ বাই বি সমান সমান বি বাই সি, তার মানে এ সি সমান সমান বি স্কোয়ার। বি এর এখানে তো মান বেরিয়ে গেছে 7, তাহলে 7-এর স্কোয়ার যদি 49 হয়, বি এর মান বসালাম, তাহলে এ ইন্টু সি, তাহলে এখানে এ আর সি এর মান কত করে হতে পারে? এই 49টাকে ব্রেক করলে 7 ইন্টু 7ই হতে পারে, 7 ইন্টু 7। ওই জন্য অপশন ক বা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকের? শ্রেণীটি সম্পূর্ণ করো। দেখো এই শ্রেণীটা একটা জিনিস মাথায় রাখো, এইখানে এই চিহ্ন দুটো আছে, তার মানে এটা কিন্তু একটা পার্ট, এটা একটা পার্ট, আর এটা একটা পার্ট, এরকম করে আছে। আমরা যেরকম করে ম্যাট্রিক্সের মতন যদি লিখে দিই 5, 7, 8, 6, 8, 12 বা মিসিং নাম্বার, এসএসসির পরীক্ষায় যেরকম মিসিং নাম্বার দেয় রেলের পরীক্ষায় ঠিক সেরকমভাবে লিখতে হবে। তাহলে 7, 9 কোশ্চেন মার্ক কত হচ্ছে? দেখো এখানে বাড়ছে 5 + 1 + 1, 7 + 1 + 1, 8, 8-এর পরে 12 হলো, তাহলে 4 বাড়লো, 12-র পরে 16 হবে, অর্থাৎ এখানে কোশ্চেনের অ্যান্সার আসবে অ্যান্সার খ 16। কিন্তু অনেক স্টুডেন্টরা বলছে স্যার এই অঙ্কটা আমরা এরকমভাবেও করতে পারবো। ধরো আমরা যদি এখানে গুণ করি 5 আর 7, 5 7 কত হয়? 35, আর এই 3 আর 5-এর যোগফল 8। 6 আর 8 গুণ করছি, 6 আর 8 গুণ করলে কত হয়? 48, তাহলে 4 আর 8 যোগ করলে কত হয়? 12। 7 আর 9 গুণ করলে কত হয়? 63, তাহলে 6 আর 3 যোগ করলে কত হবে? 9। অনেকে অপশন ঘও বলছে, কনফিউজড, আমরা জানি না পিএসসি কি দেবে তার উপরে অ্যান্সার, কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে যে অপশন খই কিন্তু রাইট অ্যান্সার পিএসসি নিতে পারে। এই লজিকটা একটু ইমপ্রপার লাগছে, মানে প্রপার লাগছে না, দেখা যাক কি হয়। 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর প্রাপ্ত টাকার অনুপাত 9:11 হয়। তাহলে 9:11 মানে এ পাবে কত? এ পাবে 100 × 9/20, বি পাবে কত? 100 × 11/20, 45, আর এটা হয়ে যাবে 55। খুব সহজ অঙ্ক, এরকম সহজ অঙ্কও কিন্তু পরীক্ষায় আসবে। কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 ও 28 দ্বারা বিভাজ্য হবে। 12, 16 এবং 28 দ্বারা এলসিএম করে নাও। 12, 16 আর 28 এদের এলসিএম যদি আমরা করি 4 দিয়ে, 4 × 3 = 12, 4 × 4 = 16, 4 × 7 = 28, সবগুলোকে যদি আমরা গুণ করি 4 × 3 = 12, 7 × 12 = 84, 84 × 7, 4 × 3 = 12, 4 × 12 = 48, 4 × 3 = 12, 4 × 12 = 48, 48 × 7, 8 × 7 = 56, 4 × 7 = 28, আর 5 × 33, 336 আসছে। তার মানে 336 হচ্ছে সেই সংখ্যাটা, যেই সংখ্যাটা কিন্তু আমাদের 12, 16 এবং 28 দ্বারা বিভাজ্য, কিন্তু আমাকে 1 ভাগশেষ রাখতে হবে। তাহলে 1 যোগ করে দাও, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 337 হয়ে যাবে এই কোশ্চেনটার রাইট অ্যান্সার, অপশন ডি। কোশ্চেন নাম্বার 14, এ একটি কাজ 9 দিনে করে, বি একটি কাজ 6 দিনে করে, তাদের সাথে সি এসে যোগ দেওয়াতে তারা মোট 3 দিনে কাজটি সম্পন্ন করতে পারে। সি একা কাজটি কত দিনে সম্পন্ন করবে? কোশ্চেন নাম্বার 15। এই অঙ্কগুলো আমাদের সবথেকে বেস্ট মেথড হচ্ছে এলসিএম মেথড। যদি আমরা এ করে 9 দিনে, যদি আমাদের বি করে 6 দিনে, যদি আমাদের এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে করে কত দিনে? 3 দিনে। তাহলে আমি যদি এলসিএম করে নিই 9, 6 আর 3, এদের এলসিএম করে নাও, কত হচ্ছে? এলসিএম কত হচ্ছে? এলসিএম হচ্ছে 18। তাহলে এফিসিয়েন্সি অফ এ কত হচ্ছে? 18/9 = 2। এফিসিয়েন্সি অফ বি 18/6 = 3। এফিসিয়েন্সি অফ এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 18/3 = 6। তাহলে এ আর বি যদি 3 আর 2 5 হয়, তাহলে সি সমান কত? 1। টোটাল কাজ হচ্ছে 18, এটাই হচ্ছে কি টোটাল ওয়ার্ক। তাহলে সি একা কত দিনে কাজটি করবে? তাহলে সি করবে কত দিনে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, অর্থাৎ 18 ডেজ, 18 দিনে কাজটি কমপ্লিট করবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সহজ অঙ্ক ছিল।
একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত, বাগানটিতে কতগুলি সারি আছে? সারি মানে কি, আমি তোমাদেরকে একটা কথা বলেছি, প্যারেড যেরকম করে এরকম, ধরো এখানে একজন, দুজন, তিনজন, চারজন দাঁড়িয়ে আছে, এখানেও তাই, বোথ সাইড থেকে যেদিক থেকেই দেখো না কেন চারজন, তাহলে এরকম কতজন আছে গুণ, এটা কি করতে হয়, স্কোয়ার করে দিতে হয়। বোথ সাইড থেকেই চারজন দেখা যাচ্ছে, তার মানে 4 এর স্কোয়ার 16, অর্থাৎ এই ভিতরে থাকবে টোটাল 16 জন। এখানেও সেম কনসেপ্ট, 127 জন আছে, তার মধ্যে বলছে 6টা এক্সট্রা রয়ে গেছে, তার মানে 121টা আমি সারি করেছি, রুট করে দাও 121-এর, তার মানে আমাদের চলে আসবে 11। অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। অপশন সি, 16টার অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন ক্রয় করার ফলে তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয়ে যায় 1:3। রবি ও মধুর প্রথমে কয়টি করে বই ছিল? তাহলে রবি আর মধু এদের রেশিও হচ্ছে কত? 2x আর 3x। এবারে বইমেলাতে বই কে কিনেছে? বইমেলাতে বই কিনেছে 6টি বই মধু ক্রয় করে, তাহলে মধুকে +6 করে দাও। নাও দ্য রেশিও ইজ কত বলে দিচ্ছে? 1/3। সলভ করে দাও, 3 দুগুণে 6, 6x ইকুয়ালস টু, এটা হয়ে গেল 3x + 6। তাহলে যদি আমরা এখান থেকে 3xটা দিকে নিয়ে চলে আসি, 3x = 6, x = হয়ে গেল 2। আমাকে জানতে চেয়েছে রবি ও মধুর প্রথমে বই কটা ছিল, তাহলে একজনের 2x মানে এটা হয়ে যাবে 4, আর আরেকজনের হচ্ছে 3x মানে এটা হয়ে যাবে কত? 6। 4 আর 6 4টি এবং 6টি করে, রবি আর মধুর 4টি এবং 6টি। দুটি সংখ্যার অনুপাত 5:13। যদি গসাগু 11 হয় তাহলে সংখ্যাগুলি কত হবে? যদি অনুপাত বলে দেয় 5:13 আর গসাগু যদি 11 বলে দেয় তাহলে সংখ্যাগুলি কত হবে? 5 × 11 আর 13 × 11, অর্থাৎ এটা হয়ে যাবে 55 আর এটা হয়ে যাবে 143। অপশন বি খ হচ্ছে রাইট অ্যান্সার, 55,143। নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটি ট্রেন 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য 80 মিটার? তো এই অঙ্কগুলো তো সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যখন একটি ট্রেন অন্য একটি ট্রেনকে বা প্ল্যাটফর্মকে বা কোনো সেতুকে অতিক্রম করছে, তখন ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস তার দৈর্ঘ্য দুটো একসঙ্গে অতিক্রম করছে। তাহলে 72 কিমিটাকে আমি যদি আগে মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, 5/18 দিয়ে গুণ করে দিলে 4×18 72, অর্থাৎ 4×5 20 মিটার পার সেকেন্ড। এবারে আমাকে টোটাল বলেছে লেন্থ 120 মিটার নিজের প্ল্যাটফর্ম, আর ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 80, অর্থাৎ মোট কভার করতে হবে 200 মিটার। তার 200 মিটার কভার করতে 20 মিটার পার সেকেন্ডে সময় লাগবে 10 সেকেন্ড। অপশন ঘ রাইট অ্যান্সার। 19টা হয়ে গেল 10 সেকেন্ড। 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুইটি ট্রেন স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি এবং 30 কিমি ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করে। অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে? প্রথম ট্রেনটি দাঁড়িয়ে যায়, দ্বিতীয় ট্রেনটি কিন্তু দাঁড়াচ্ছে না। তাহলে আমাকে বলো, আমি ধরে নিচ্ছি একটা স্টেশন এ একটা স্টেশন বি, এই দুটো ডিস্টেন্স হচ্ছে কত না 120 কিলোমিটার। 120 কিলোমিটার। এবারে একটা ট্রেন এখান থেকে আসছে, একটা ট্রেন এখান থেকে আসছে। প্রথম ট্রেনটার স্পিড কত? 60 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয়টার স্পিড কত বলে দিয়েছে? 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথমটা 40 মিনিট পরে দাঁড়িয়ে যায়, আর দ্বিতীয়টাও কিন্তু 40 মিনিট চলেছে কিন্তু ও দাঁড়ায়নি। তাহলে দুজনেই যখন এরকম করে আসছে কতটা ডিস্টেন্স কভার করে ফেলেছে? তাহলে দুজনের স্পিড এখানে রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে, কারণ দুজনে বিপরীত দিকে যেহেতু যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাবে 90 কিলোমিটার পার আওয়ার। যদি 90 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে 90 কিলোমিটার পার আওয়ারে কতটা ডিস্টেন্স কভার করেছে 40 মিনিটে? 40/60। যদি এটা কেটে দিই 6 দিয়ে 0, 6 15 90, অর্থাৎ 4 15 60। 60 কিলোমিটার ডিস্টেন্স কিন্তু ওরা কভার করে দিয়েছে। তাহলে ধরো আমি এখানে কভার করে দিয়েছে, তার মানে রিমেনিং ডিস্টেন্স পড়ে আছে আর যেটা সেটা হচ্ছে 60 কিমি।
তাহলে 60 কিমি আর রিমেনিং ডিস্টেন্স পড়ে আছে। তাহলে এই 60 কিমিতে এ দাঁড়িয়ে গেছে কিন্তু বি আসছে, তাহলে বির কত সময় লাগবে? 60 কিলোমিটার কভার করতে 30 কিলোমিটার ওর স্পিড, তার মানে 2 ঘন্টা সময় লাগবে। আরও ওর সময় লাগবে কত? 2 ঘন্টা। ঠিক আছে, এইবারে এইখানে কোশ্চেনটার একটা চ্যালেঞ্জ আছে, বলছে অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে। অর্থাৎ এখানে জানতে চাইছে অপর ট্রেনটি কতক্ষণ পরে, মানে কি এইখান থেকে ধরবো নাকি এখান থেকে ধরবো। যদি টোটাল সময় চায় তাহলে তো 2 ঘন্টা আর আগে 40 মিনিট চলেছে, 160 মিনিট হবে। যদি টোটাল না চায় তাহলে তো 120 মিনিট হবে, অর্থাৎ উপরের কোনোটিই নয় অ্যান্সার হবে। এবারে কোনটা এখানে অ্যান্সার হবে সেটা তো বোঝা যাচ্ছে না কোশ্চেনটা না দেখে। বলা হচ্ছে কি অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে, কিন্তু অপর ট্রেনটি মানে এই বি ট্রেনটি কোনখান থেকে আমি হিসাব করব? এখান থেকে হিসাব করলে 2 ঘন্টা পর, কিন্তু প্রথম থেকে হিসাব করলে তো 40 মিনিট যোগ হয়ে যাবে, তাহলে 160 মিনিট হয়ে যাবে। তাই জন্য কিন্তু এই কোশ্চেনটাও কনফিউজড হচ্ছে, অনেকে উপরের কোনোটিই নয় করে এসছে, আবার অনেকে অপশন এ 160 মিনিটও দাগিয়ে এসছে। ব্যাপারটা এটাই। এবারে যে যেটা অঙ্ক হিসাব পিএসসি নেবে সেটা আমাদেরকে দেখতে হবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। কোশ্চেন নাম্বার 21 বলছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা। দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা মূলদ, দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা নয়, উপরে কোনোটাই না। এই কোশ্চেনটা ডাইরেক্ট ফর্মুলা মূলদ অমূলদের চ্যাপ্টারে লেখা আছে, দুইটি অমূলদ সংখ্যার যোগফলও একটি অমূলদ সংখ্যাই হয়। 2024 সালের 12 জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার হবে? দেখো একটা কথা মাথায় রাখো, 2024 সালের 12 জানুয়ারি যদি হয় তার মানে সেটা ফেব্রুয়ারির আগে, তাহলে এইটা হচ্ছে লিপ ইয়ার, তাহলে আমাদেরকে লিপ ইয়ার কাউন্ট হয়ে যাবে। এটা হয়ে গেল লিপ ইয়ার কাউন্ট হয়ে যাবে, তার মানে +2 হয়ে যাবে অড ডেতে। তাহলে 2024-এর 12 জানুয়ারি, আমি ডেটটা লিখে দিচ্ছি, 12 জানুয়ারি 2024 টু 12 জানুয়ারি 2025 টোটাল অড ডে কটা? টোটাল অড ডে হবে, টোটাল অড ডে কটা হবে? টোটাল অড ডে হবে 2টো। এইবারে এইখানের যদি শুধুমাত্র খেয়াল করে দেখো, জানুয়ারি মাসে বাকি রয়েছে কটা? আর 19টা অড ডে। 12টা হয়ে গেছে মানে 19টা, 7 দিয়ে যদি ভাগ করি 14, মানে 5টা পড়ে রইল। ফেব্রুয়ারি মাসে কোনো অড ডে থাকবে না, মার্চে 28 দিনের তার মানে 3টে অড ডে, এপ্রিলে 30 দিনের মানে 2টো অড ডে, মে 31 দিনের মানে 3টে অড ডে, জুন 30 দিনের কিন্তু 7ই জুন বলেছে, তার মানে এটা তো হয়ে যাবে 0 অড ডে। তাহলে 3 আর 2 5 আর 3 8 আর 5 13, 13 মানে এখানে 13 আর এখানে হয়ে গেল 2, মানে 15টা অড ডে হচ্ছে মোট। তাই তো আগেরটাতে 2টো অড ডে ছিল, ইয়ারের ক্যালকুলেশনটাতে 2টো অড ডে ছিল, আর এখানে হয়ে গেল 13টা, তার মানে 15টা অড ডে। তাহলে 15 দিয়ে যদি আমরা ভাগ করি 7 দুগুণে 14 হচ্ছে, তার মানে আলটিমেটলি +1 হবে। তাহলে শুক্রবার হলে একদিন যোগ হয়ে গিয়ে শনিবার হয়ে যাবে উত্তর। কারেক্ট অ্যান্সার শুড বি সি। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে মুরগির বিক্রয় মূল্য কত হবে? খুব সহজ অঙ্ক, 115 ইন্টু 120/100 ক্যালকুলেট করে নাও। এটাকে কাটো 0, 5 দিয়ে কাটলে 2, এটা কাটলে 23, এটা কাটলে 6, তার 6 3 18 8, হাতে 1, 6 2 12 আর 1 13, 138। অপশন সি হয়ে গেল এই কোশ্চেনটার রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23 অপশন সি হয়ে গেল রাইট অ্যান্সার। কোনো মূলধনের বার্ষিক 6.14% হারে কত বছরে দ্বিগুণ হবে? এই অঙ্কর শর্টকাট আমি বলে রেখেছি, আরেকবার বলে দিচ্ছি। যখন বলেছে 6.14 মানে 4 6 24 আর 1 25 4, এটা তো সবাই বুঝতেই পারছো কত বছরে দ্বিগুণ হবে। যখনই এরকম বলবে সিম্পল ইন্টারেস্টে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে তার থেকে 1 কমাও, অর্থাৎ 1 গুণ, তার সঙ্গে 100 গুণ করে দাও, তাহলে 1 ইন্টু 100 মানে 100 হয়ে গেল। এই 100কে খালি ভাগ করে দাও 25/4 দিয়ে, এর থেকে সোজা কনসেপ্ট আর নেই। যেহেতু এখানে বলেছে দ্বিগুণ, তাই জন্য দ্বিগুণের থেকে 1 কমালাম, মানে 1 গুণ তার সাথে 100 গুণ। যদি এখানে 5 গুণ বলতো তাহলে 5-এর কম 4 গুণ, তাহলে এটা 400 করতাম। ঠিক আছে, তাহলে এবারে এটাকে যদি ভাগ করে দিই কত হচ্ছে? 100 ইন্টু 4/25, কাটাকুটি করে দিলে 25 4 100, 4 4 16 বছর। এই সেম কনসেপ্ট যদি এখানে পার্সেন্টেজ না দিয়ে যদি তোমাদেরকে বছর বলে দিত, তাও কিন্তু এই কনসেপ্টেই অঙ্কটা হয়ে যেত।
কোনো ডিফারেন্স নেই অঙ্কটার মধ্যে। মূলদ সংখ্যার মান কি হবে? মূলদ সংখ্যা মানে যে সংখ্যাগুলোকে p/q আকারে লেখা যায় এবং q নট ইকুয়ালস টু 0, q এর মান কখনোই কিন্তু 0 হবে না। তাহলে দেখো এখানে কি বলেছে, 4টে অপশন দেওয়া আছে। 4টে অপশনে আবৃত দশমিকে প্রকাশযোগ্য, আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদাই আবৃত দশমিকে প্রকাশযোগ্য, উপরের কোনোটিই নয়। কোনটা হবে এখান থেকে বোঝা যাচ্ছে না। এই কোশ্চেনটাও কিন্তু ডাউট রয়েছে, এই কোশ্চেনটাও বোঝা যাচ্ছে না। এই কোশ্চেনটাও পিএসসি কি উত্তর দেয় আমাদের তার উপরে কিন্তু ওয়েট করে থাকতে হবে। তো এই হয়ে গেল আমাদের পিএসসির মিসলিনিয়াস পরীক্ষার টোটাল অঙ্কর সলিউশন 25টা কোশ্চেনের। 3-4টে কোশ্চেন এরকম আছে যেখানে কনফিউজড হয়ে আছি আমরা যে কি উত্তর হবে। পিএসসি যতদিন না অ্যান্সার কি দিচ্ছে ততদিন আমরা বুঝতে পারছি না। তো ক্লার্কশিপ পরীক্ষার জন্য কিন্তু তোমরা বুঝতেই পারছো যে অঙ্কের স্ট্যান্ডার্ড কিন্তু মোরলেস এরকমই হবে। কোনো অ্যাডভান্স ম্যাথ কিন্তু পিএসসি মিসলিনিয়াসের পরীক্ষায় দেখা যায়নি, কোনো রকম অ্যাডভান্স ম্যাথের কোশ্চেন আসেনি, অ্যালজেব্রা থেকে বা মেনসুরেশন থেকে কোনো কোশ্চেন আসেনি, ত্রিকোণমিতি থেকে কোথাও থেকেও কোশ্চেন আসেনি, ছোট কোশ্চেনও দেয়নি, শুধুমাত্র কোর অ্যারিথমেটিক। সুতরাং অ্যারিথমেটিকটাকেই বেশি করে জোর দাও, কিছু কিছু বেসিক চ্যাপ্টার আছে সেগুলোকে জোর দাও এবং ওই অ্যান্সারগুলোকে ভালো করে কনফিডেন্টের সাথে করো যেখানে অপশানে লেখা আছে এর মধ্যে কোনোটিই নয়, এবং সেটাও কিন্তু দেখা যাচ্ছে অ্যান্সারে হচ্ছে। আশা করি তোমাদের অ্যান্সার কি তোমাদের উত্তর সাথে তোমাদের মেলানো হয়ে গেছে। যদি কারোর কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্টে লিখবে। আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। বিএসসিসিআই এর সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।